নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প প্রাণাধিক। আজ জ্যোতির্ময়ের আসবার কথা। দিল্লি থেকে প্লেনে আসছে। লিখেছে অবনীদের বাড়িতে এসে উঠবে এবং 2-1 দিন থাকবে। অযাচিত সম্মানিত অতিথি। অভ্যর্থনা করে এগিয়ে নিয়ে আসার জন্য একজনের কি এরোড্রোমে যাওয়া উচিত নয়? এখন সমস্যা হলো কে যাবে। অবনীর সে বন্ধু, সুতরাং সে গেলেই সবচেয়ে মানানসই হয়। কিন্তু এদিকে মুশকিল হয়েছে যে কেরানি জীবনে অঘটন ঘটতে শুরু করে দিয়েছে। শুধু আপিস গিয়ে কলম পিষে ছুটির পর নিজের ঘর সংসার আত্মীয় বন্ধুর প্রতি প্রাণপণে কর্তব্য করা নিয়ে হিমশিম খেয়ে আর দিন কাটে না। জীবনটাই যাতে টেকে সেজন্য কেরানিপনার রীতিনীতি বিধি ব্যবস্থা অর্থাৎ মাসান্তিক মজুরির কিছু উন্নতি সাধনের জন্য বেপরোয়া চেষ্টা শুরু করতে হয়েছে। অবনীদের আপিসে কাল ধর্মঘট। অবনী আবার এটা ঘটাবার ব্যাপারে ভালো রকম জড়িয়ে গেছে। কোনো সম্মানিত বন্ধুকে অভ্যর্থনা করতে গিয়ে সময় নষ্ট করার মতো সময় তার মোটেই নেই। তার পিস্তুত ভাই সুব্রত যাবে ছাত্রদের জরুরি মিটিংয়ে। বাণীর সঙ্গেও জ্যোতির্ময়ের একদিন পরিচয় ছিল, কিন্তু সে গেলে বাড়িতে এবেলা রান্না করার লোক থাকবে না। পিসিমার অসুখ। বাণীর শ্বশুর অবনীর বাবা বুড়ো মানুষ। যত না বুড়ো হয়েছে ভদ্রলোক, তার চেয়ে বেশি অকাল বার্ধক্য তাকে কাবু করেছে। জেল খেটে খেটে দেশটা স্বাধীন করার পর কোথাও আর পাত্তা না পাওয়ার মনোবেদনার চাপে। বিরাট বিরাট সত্যযুগীয় ফাঁপা স্বপ্ন আর আদর্শগুলিতে সরোজের চিরদিন অন্ধবিশ্বাস। ভদ্রলোক কোনো দিন ফাঁকিও চেনেনি, ফাঁকি দিয়ে নিজের জন্য বাগাতেও শেখেনি। আদর্শের ব্যবসাদারি হাটে তাই তার ত্যাগের মহিমা কানাকড়ি দামেও বিকল না। 62 বছর বয়সে অম্বলের জ্বালার সঙ্গে প্রাণের জ্বালা মিশে বেচারিকে তাই অথর্ব করে ফেলেছে। কিন্তু আদর্শ তো তার যাবার নয়। জীবনে কত উন্নতি করেছে জ্যোতির্ময়, কোথায় উঠে গেছে, তার মতো বড় মানুষকে উপযুক্ত সম্মান না দেখালে গুরুতর অপরাধ হবে। এও তার আদর্শেরই অন্তর্গত। সরোজের তাই টনক নড়ে। তোমরা বলছো কি কেউ যাবে না? তা কখনো হয়? কচি খোকা তো নয়, অবনী বলে। বাড়ি চিনে আসতে পারবে, ট্যাক্সি চেপে আসবে। অসুবিধাটা কি? কত বড় অভদ্রতা হয়। একটা মান্যগণ্য পদস্থ লোক, তার একটা সম্মান নেই। তোমরা কেউ না যাও, আমি যাব। তা সরোজের যদি জ্যোতির্ময়কে এগিয়ে আনতে যাবার আগ্রহ জেগে থাকে, কারো কিছু বলবার নেই। নিজের অকারণ নিষ্ক্রিয় উদাসীনতা ঘুচিয়ে যদি নড়ে চড়ে বেড়াতে চাই, সেটা বরং ভালো লক্ষণ। শুধু বাণী বলে, আপনি একা যেতে পারবেন বাবা, মন্টুকে সাথে নিয়ে যান। মন্টুর বয়স 11 বছর। সে বাণীর ভাই। রান্নার ফাঁকে ফাঁকে বাণী বারান্দায় গিয়ে দাঁড়ায়, ঘামে ভেজা গায়ে একটু হাওয়া লাগায়। খানিক দূরে রাস্তার ধারে ফাঁকা জমিটুকুতে বস্তির মজুরদের গান বাজনার ছোটোখাটো একটা আসর বসেছে। কি উচ্চগ্রামে ওদের সুর বাঁধা, কি জমজমাট জীবন্ত স্থূল ওদের আওয়াজ। পানের দোকানটার শেডহীন বাল্ব আর রাস্তার বাতি থেকে ওদের আসরে কিছু আলো পড়েছে, কিন্তু ওরা ধার করা আলোকে পর্যন্ত যেন অগ্রাহ্য করতে নিজেদের এক হাত উঁচু একটা কার্বাইডের আলো জ্বালিয়েছে। শিখাটা কাত হয়ে লড়াই করছে বাতাসের সঙ্গে। আগাগোড়া কিভাবে বদলে গেছে জগৎ। জ্যোতির্ময় শহরে এসে যেচে তাদের বাড়ি উঠতে চাইবে, এই কল্পনাতীত সম্ভাবনায় আগে তারা কত উত্তেজনা বোধ করত, বিব্রত হয়ে উঠত। সন্দেহ নেই যে অনেক কিছু প্রত্যাশাও জাগত তাদের। আজ একমাত্র তার ওই বুড়ো পাগলাটে শ্বশুরটি ছাড়া জ্যোতির্ময়কে নিয়ে কারো বিশেষ মাথা ব্যথা নেই। আজ শুধু তারা ধরে নিয়েছে যে এ একটা রহস্যময় ঘটনা। জ্যোতির্ময় এসে ব্যাখ্যা না করলে এ খাপ ছাড়া ব্যাপারের মানে বোঝা যাবে না। বালিগঞ্জে তাদের মস্ত বাড়ি, সেখানে তার ভাই সপরিবারে বাস করছে। শহরে বড় বড় হোটেলের অভাব নেই, বড়লোক বন্ধুরও অভাব নেই।
তবু জ্যোতির্ময় প্লেন থেকে নেমে সোজা এসে উঠেছে তার কেরানি বন্ধুর বাড়ি। অতিথি হয়ে সেই বাড়িতেই দু একটা দিন কাটাবার ইচ্ছে জ্ঞাপন করেছে। শখ, খেয়াল, কে জানে কি আছে জ্যোতির্ময়ের মনে। এ কথা ভেবে নেওয়া বাণীর পক্ষে কঠিন নয় যে তাকে স্মরণ করে তার আকর্ষণে জ্যোতির্ময় আসছে। কিন্তু এ রোম্যান্টিক কল্পনায় তার সুখ নেই বলে কথাটা ভাবতেও তার ভালো লাগে না। তার জন্যই যদি জ্যোতির্ময়ের এ আগমন হয়, সে জানে তার মানে কি। একদিন চেনা ছিল, হয়তো মাঝে মাঝে কখনো মনেও হয়ে থাকতে পারে যে এই মেয়েটি দেখতে শুনতে মন্দ নয়। দূর থেকে সেই চেতনা মেয়েটিকে ভেবে হৃদয় মনে ব্যাকুলতা জাগায়। জ্যোতির্ময় হঠাৎ তাকে দেখতে আসছে এ কথা কল্পনা করতেও বাণীর হাসি পায়। ঘটনাচক্রে যদি তারই জন্য জ্যোতির্ময় এসে থাকে, তার একমাত্র অর্থ হবে এই যে তার একটা কুৎসিত খেয়াল চেপেছে। মনে পড়েছে যে বাণীকে দু একবার লোভনীয় মনে হয়েছে, অথচ পাবার চেষ্টা করা হয়নি। আজ সে গরিব কেরানির বউ, তাকে দুদিন একটু ঘেঁটে আসা যাক। আগে থাকতে একটা লোককে মন্দ ভাবতে বাণীর ভালো লাগে না, কিন্তু জ্যোতির্ময়ের মতো উঁচু স্তরের লোককে মন্দ ছাড়া অন্য কিছু ভাবাও আজকাল কঠিন। ও জাতটাই বজ্জাত। সরোজকে জ্যোতির্ময় একটু ঠাহর করে দেখে চিনতে পারে। বলে, ও আপনি? আপনার চেহারা খুব খারাপ হয়ে গেছে। অবনী এলো না? অবনী একটা জরুরি কাজে গেছে, তুমি কিছু মনে করো না বাবা। কিছু মনে করার ক্ষীণতম ইচ্ছাটুকুর অস্তিত্বও জ্যোতির্ময় অস্বীকার করে। তাকে বেশ উৎসাহী, সানন্দ, আত্মপ্রতিষ্ঠ মনে হয়। মন্টুকে চিনতে না পারার ত্রুটির জন্য তার পিঠ চাপড়ে দিয়ে হেসে বলে, ভারী অন্যায় হলো, তুমি তো শুধু ওনার ছেলে নাও, তুমি যে আবার অবনীরও না কি বলো? হ্যাঁ। গাড়িতে সে সরোজকে বলে, আমি একটু জরুরি কাজে এসেছি, একটা ভুল হয়ে গেল। অবনীকে লিখে দিতে মনে ছিল না, আমি এসেছি যেন চারিদিকে রটিয়ে না বেড়াই। না না, এ খবর রটেনি। ওই যে তুমি লিখেছিলে কাজের চেয়ে দুটো দিন বন্ধুর বাড়িতে শান্তিতে বিশ্রামের লোভটা তোমার বেশি, ওটা পড়েই অবনী কাউকে জানায়নি। জানলে 10টা লোক এসে তোমায় বিরক্ত করবে, এ কি আমরা জানি না বাবা? তুমি এ গরিবের বাড়ি পা দেবে, লোকের এটা ধারণায়ও আসবে না। একটা সিগারেট বার করে সরোজের প্রায় সাদাটে চুল ও শীর্ণ মুখের দিকে চেয়ে সেটা না ধরিয়েই জ্যোতির্ময় আবার পকেটে রেখে দেয়। তাতে আনন্দের সীমা থাকে না সরোজের। জ্যোতির্ময় বলে, আপনাকে খুলেই বলি, আমি একটা এজেন্সি খুলব। নিজে নামে তো পারি না, চারিদিকে শত্রু, নানা লোকে নানা কথা বলবে। তাই ভাবলাম বিশ্বাসযোগ্য কে আছে, কাকে ভার দেওয়া যায়। তখন মনে হলো এত লোকের জন্য এত করছি, অবনী আমার কতকালের বন্ধু, ওর জন্য কিছুই করা হয়নি। আপনি সারা জীবন কাজ করলেন, শেষ জীবনে আপনারও সুখ হলো না, তাই অবনীকেই সব ভার দেব ঠিক করেছি। ওকে আর চাকরি করতে হবে না, আপিসে মাইনে যা পাই আমার কাছে তার 20 গুণ কমিশন পাবে। কিসের এজেন্সি বাবা? সরোজের গলা কেঁপে যায়, চোখে জল এসে পড়ে। এতদিনে কি তার তবে সারা জন্মের আদর্শনিষ্ঠার প্রতিদান আসবে? এই কঠোর বাস্তববাদী জগতে অহিংসা, দারিদ্র্য, উপবাস বরণের পুরস্কার মিলবে? বলবোক্ষণ বাড়ি গিয়ে বিস্তারিত বলবো। মনে মনে বিড়বিড় করে অভ্যস্ত কয়েকটা মন্ত্র আওড়ে অনির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে যুক্তকর কপালে ঠেকিয়ে সরোজ নিঃশ্বাস ফেলে। ভগবান তবে ছপ্পর ফুঁড়েই দিলেন। ছেলে মেয়ে কটি? একটা মেয়ে আছে বছর দিনেকের, দাদামশাইয়ের কাছে থাকে। কাজের চাপে জানেন জ্যাঠামশাই, বছর খানেকের মধ্যে মেয়েটাকে চোখে দেখিনি। সরোজ মনে মনে বলে, 60! তিনিও কর্মী ছিলেন, এও কর্মী। এই বয়সে বেচারি কত সাফল্য লাভ করেছে, টাকা পয়সা, মান সম্ভ্রম, প্রভাব প্রতিপত্তি। কিন্তু এরা নীতি জানে না, ব্রত বোঝে না। একটা মোটে মেয়ে, কার জন্য তবে এই তপস্যা? এরা মনে রাখে না যে গান্ধীজিরও সংসার ছিল, পুত্র সন্তান ছিল। তারপর যখন সময় এলো তখন তিনি সন্ন্যাসী। এরা যখন পৌঁছালো বাড়িতে, বাণী তখনও একা।
শুধু পিসিমা বিছানায় শুয়ে জ্বরে ধুঁকছে। সরোজ প্রায় চটে যায়, চেঁচিয়ে বলে, কি আশ্চর্য, এখনো কেউ বাড়ি ফেরেনি? এদের যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। জ্যোতির্ময় তাকে শান্ত করে, আহা, আপনি ব্যস্ত হবেন না, কাজে আটকে গেছে, আসবে সময় মতো। কিন্তু অবনীর অনুপস্থিতি যে তাকে বিরক্ত করেছে সেটা স্পষ্টই বোঝা যায়। পরক্ষণে সে প্রশ্ন করে, অবনী জরুরি কাজে গেছে বলছিলেন, কিসের কাজ? ও তার আপিসের ব্যাপার। আপিসের ব্যাপার? বিরক্তি কেটে জ্যোতির্ময়ের মুখে স্মিত ভাব ফোটে। কিরানির কাছে আপিস কত গুরুতর এটা তার অজানা নয়। বাণীর দিকে সে আশ্চর্য হয়েই তাকায়। কি দেখবে ভেবেছিল আর কি দেখছে, যেন চোখ দিয়েই যাচাই করে নিতে চাই। 5-6 বছর বিয়ে হয়েছে, কিরানির মেয়ে, কিরানির বউ। সে এখনও এমন আঁটো আছে, জীবন্ত আছে। বাণীকে গরিব বাঙালি গেরস্থ ঘরের বিবাহিতা মেয়ের চিরন্তন মাতৃরূপা রূপে না দেখে সে রীতিমতো বিব্রত বোধ। আপনাকে তো তুমিই বলতাম। আপনার বোনের সঙ্গে 2 বছর একসাথে পড়েছি। আশা কোথায় আছে? আশা আশা একটু বিলেতের দিকে বেড়াতে গেছে। মানে দেশে কেমন ওর মন টিকলো না, একটা সুযোগ জুটে গেল, ও একটু আমেরিকা বেরিয়ে আসতে গেল। জ্যোতির্ময়ের অস্বস্তি বাণী টের পায়। কথাটা হালকা করে উড়িয়ে দিতে সে বলল, ওর বেড়ানোর ভাবনা কি? সাধ হলে বেরিয়ে পড়লেই হলো। জামাকাপড় ছাড়ুন, চান করবেন? বিশেষ চেষ্টায় 2 বালতি জল রেখেছি। বিশেষ চেষ্টা কেন? জলের বড় অভাব, সব জিনিসেরই অভাব। কেরানির বাড়ি তো। কথাটা বাণী না বলতেও পারত। জ্যোতির্ময় এসব হিসাব করেই এসেছে। বড় একটা মোটা লাভের গোপনীয় ব্যবস্থার জন্য 1-2 দিন এসব কষ্ট অসুবিধা সইতে সে নারাজ নয়। নাইতে অনেক সময় লাগিয়ে সম্ভবত নিজের উচ্চতম জগতের অভ্যস্ত হিসাব নিকাশ চালচলন কিভাবে মানুষের জগতের উপযোগী করে ঢালাই করে নেবে, কয়েক ঘন্টার জন্য করে নেবে। 48 ঘন্টা যদি এখানে থাকতে হয়, বাইরে নিজের জরুরি কাজের নামে 10 ঘন্টা, ঘুমানোর নামে 14 ঘন্টা, চিঠি লেখা, কাগজ পড়া, চিন্তা করার নামে 10 ঘন্টা যাবে। তবু 14 ঘন্টা থাকে ঘরোয়া সামাজিক জীবনের জন্য। অসুস্থতার ভান করে আরও ঘন্টা 10 কাটানো ছাড়া উপায় নেই। অন্যভাবে ছাঁটাই করে টোটালটা আরও কিছু কম করা যায় কি? বোধ হয় এরা ভরকে যাবে। বন্ধুত্ব, প্রীতি, আদর্শ, নীতি, মানবতা ইত্যাদি ভান তো চাই। সরোজের ছেলেকে চাকরি ছাড়িয়ে চোরা কারবারে নামাতে হবে। তার জীবনে, তার পরিবারে এটা প্রায় বিপ্লবের সমান। সেটা ঠিক করে সরল সহজ হাসি খুশি হয়ে জ্যোতির্ময় বারান্দায় জেঁকে বসে। দূরে 1 হাত কার্বাইড লাইটের আলোয় মজুরদের গানের আসরের দিকে চেয়ে বলে, ও বেটাদের আজকাল ফুর্তি। স্ট্রাইক করে করে মোটা মজুরি কামাচ্ছে, সস্তায় ফুর্তি করছে। লোকে আমাদের প্রফিটটাই দেখে। একখানা গান শুনতে আমাদের যে 1000 টাকা খরচ, সেটাকেও হিসাব করে না। এসো না বাণী, ঠিক কথাই বলছি। বলছেন নাকি? বলছি না, একটা ছোঁড়াকে বিনি পয়সায় মেয়ে সাজিয়ে ওরা নাচাচ্ছে, গান করাচ্ছে। চেয়ে দেখো কি জমজমাট আসর। আমরা যে মেয়েটার গান শুনে একটু মাতবো, সে মেয়েটার বাপকে একটা খাতিরি চাকরি দিতেই হবে। মেয়েটাকে শান্তিনিকেতনে পড়িয়ে ঘুরিয়ে আনতে হবে, রেডিও সিনেমায় নাম করাতে হবে। গান তো আসলে অষ্টরম্ভা, কাজেই নামটাম করিয়ে নিয়ে না শুনলে তো মাতলামি আসবে না। একটা রোমাঞ্চকর গান শুনতে আমাদের 1000 কেন, তার বেশি খরচা হয়। না শুনলেই না হয় না। যার মেয়ে বা বউ গান শোনাবে সেও সব জানে বোঝে কি না। সব কল টিপে হয়, কল টেপাটাই আসল। এমন যখন কাহিল অবস্থা, বাণী হেসে বলে, ওহো, কল আপনাদের বিগড়ে গেছে, আর কাজ দেবে না। সরোজ বাণীকে আড়ালে ডেকে নিয়ে বলে, শোনো, তোমাকে একটা কথা বলি, একটু হিসেব করে কথাবার্তা বলো। অবনীর একটা ব্যবস্থা করে দেবে বলেছে, যা তা বলে ওর সর্বনাশটা করো না। আমি আপনার ছেলের সর্বনাশ করব? তাতে আমার লাভ কি বাবা? প্রাণপণ উদারতায় সরোজ ক্রোধ সংবরণ করে। এরা কিছু জানে না, বোঝে না, মানে না। এদের আধ্যাত্মিক জীবনে এমন দৈন্য যে স্বার্থপরের মতো সর্বদা সব বিষয়ে স্বামীর সঙ্গে নিজেকে জড়িয়ে ভাবে। আমার কিছু হোক বা না হোক, স্বামীর আমার ভালো হোক, এ চিন্তাও এদের আসে না।
বাণী তার মুখের ভাব লক্ষ্য করে ভরসা দিয়ে বলে, ভাববেন না, বাড়িতে এসেছে মানুষটা, আমি প্রাণ দিয়ে আদর যত্ন করব। দুখানা ঘর আর ওই বারান্দাটুকু সম্বল। ছোট ঘরে বাণীরা থাকে। জ্যোতির্ময়ের কাছে চাদর চেয়ে নিয়ে বাণী সে ঘরে বিছানা করে দেয়। বলে, খাটে হাত পা ছড়িয়ে বসুন, যা চেয়ার বাড়িতে, কষ্ট পাবেন অনেক। বেশ তো, তোমাদের সঙ্গে নয় কষ্টই পেলাম। পিঠ চাপড়ানো উদার আত্মীয়তা জাহিরের ভাব, সুর বা আশা বাণী জানে। এ হলো রক্ষাকর্তার কৃতিত্ববাদ। জ্যোতির্ময়ের অসুবিধাটাও বাণী টের পায়। তাদের দেখতে হচ্ছে অন্য দৃষ্টিতে। চোখ তার অভিনয়ের সংযম মানতে রাজি নয়। আগে খেয়াল ছিল না। জ্যোতির্ময়ের তাকানি দেখে বাণী টের পেয়েছে সে এখন একটা নতুন আকর্ষণ হয়েছে। বিয়ের আগে বাপের ঘাড়ে খেতো পড়ত। বাপ যতই হোক, মজুর মেয়ের মতো তার মদ্যের হাড় ভাঙা খাটুনি নয়। যত উঁচা হোক, খাওয়াও সে তুলনায় সে অনেক ভালো পায়। ছেলে মেয়ে হয়নি? জ্যোতির্ময় হঠাৎ জিজ্ঞাসা করে। তার আসল কৌতূহলটা কি বাণীর তা বুঝতে কষ্ট হয় না, কারণ চোখ দিয়ে তার সর্বাঙ্গে কৌতূহলটার জবাব সে খুঁজছিল। বাণী ধীর কণ্ঠেই বলে, একটা চিকিৎসা ছিল, তাতে বহু টাকা লাগে, জোগাড় করা গেল না। জ্যোতির্ময়ের মাথায় একটু নামে, দৃষ্টি মেঝেতে নেমে যায়। আমায় লিখলে না কেন? এ প্রশ্নের আর জবাব কি? বাণী চুপ করে থাকে। অবনীর যদি মাসে 500-600 টাকা রোজগার হয়, খুশি হবে? হব না, কি বলেন? জ্যোতির্ময় চোখ তোলে। কালকেই সব ব্যবস্থা করে দেব। নাম থাকবে সরোজবাবুর। ওর নামের একটা বিশেষ ইয়ে আছে, দেখাশোনা সব অবনীই করবে। কালকেই ও রিজাইন দিয়ে দিক। রিজাইন বোধহয় দিতে হবে না, এমনি তাড়িয়ে দেবে। কেন? স্ট্রাইক ফাইক করছে। জ্যোতির্ময়ের চোখে সংশয় ঘনিয়ে আসে। ও বাবা, ওসবে যায় নাকি? একটু ভেবে বলে, যাকে, ও পেটি চাকরিও আর করতে হবে না, স্ট্রাইকেরও দরকার হবে না। বাণী কিছু বলে না। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল স্বামী শ্বশুরের সর্বনাশ করতে কিছুতেই মুখ খুলবে না। তরকারি নামাতে সে রান্নাঘরে যায়। পরনের শাড়িখানাই একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিয়ে একটা স্যান্ডেল পায়ে দিয়ে জ্যোতির্ময়কে বলে, আধ ঘন্টা বাবার সঙ্গে কথা বলুন, পাড়ার একটা মেয়েকে পড়াই, একটু দেখিয়ে শুনিয়ে দিয়েই চলে আসব। জ্যোতির্ময় আশ্চর্য হয়, ক্ষুণ্ণও হয়। কাল স্বামী চাকরি ছাড়বে, মাসে 500-600 টাকা রোজগার শুরু করবে, তার খাতিরেও সে একবেলা মেয়ে পড়ানো কামাই করতে সাহস পেল না। অবনীর ফিরতে রাত প্রায় 9টা বেজে যায়। বাণী সাগ্রহে জিজ্ঞাসা করে, কি হলো? ঠিক হলো। সবাই একমত। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলতে বলতে সবে অবনী জামাকাপড় ছেড়েছে। সে ফিরেছে টের পেয়েই সরোজ তাকে ব্যগ্রভাবে আড়ালে ডেকে নিয়ে যায়। বাণী যখন মেয়ে পড়াতে গিয়েছিল সে সময় জ্যোতির্ময়ের সঙ্গে তার এজেন্সি সম্পর্কে আরও আলাপ হয়েছে। সমস্ত ব্যাপার জেনে সরোজের যেমন হয়েছে ভয়, তেমনি বেড়েছে উত্তেজনা। নিজে আগে ছেলের সঙ্গে বোঝাপড়া না করে জ্যোতির্ময়ের সঙ্গে তাকে আলাপ আলোচনা করতে দিতে সে রাজি নয়। এজেন্সির প্রভাবে সায় দিতে ছেলের নতুন বিবেকে বাঁধবে বলেই সরোজের ভয়। সোজাসুজি হয়তো সে জ্যোতির্ময়কে বলে বসবে, আমি তোমার ওই লোক ঠকানো ব্যাপারে নেই, তাহলেই সর্বনাশ। জ্যোতির্ময় তোমায় বলেছে কিছু? উত্তেজনায় হাত পা কাঁপছে সরোজের, কথা জড়িয়ে যাচ্ছে। কখন বলবে? শোনো তবে বলি। সরোজ জ্যোতির্ময়ের বেনামি এজেন্সির ব্যাপারটা ছেলেকে খুলে বলতে শুরু করে। অবনীর শ্রান্ত ক্লান্ত মুখ দেখে আলোচনাটা খাওয়ার পর আরম্ভ করার কথা বলতে গিয়ে বাণী ঠোঁট কামড়ে চুপ করে যায়। খিদের কষ্ট অবনীর সইবে, কিন্তু একটু শান্ত হতে না পারলে যে কোনো মুহূর্তে বুড়ো মানুষটার হার্ট ফেল করা আশ্চর্য নয়। সেইখানে একটা মাদুর বিছিয়ে বাণী 2 হাত ধরে সরোজকে বসিয়ে দেয়। বলে, বসে কথা বলুন বাবা, ব্যস্ত হবেন না। রাগে দুঃখে তার প্রায় চোখে জল এসে গিয়েছে। খিদেই মানুষ মরে যাক, জীবন অচল হয়ে আসুক, এমনি সব দুর্বলতা বাধা হয়ে মানুষকে ব্যস্ত হতে দেবে না, তাড়াতাড়ি কিছু করতে দেবে না। সরোজ এই বলে, শেষ কবে সারা জীবন আমি নীতি আর আদর্শ বাঁচিয়ে এসেছি। এতে কোনো দোষ দেখলে আমি নিজেই বারণ করতাম। মানুষের নীতি ধর্ম অন্তরে, বাইরেটা দেখলেই শুধু চলে না। তুমি যেন জ্যোতির্ময়কে না বলে বসো না।
অবনী বাণীর দিকে তাকাই। বাণী যেন জানতো সে এইভাবে তাকাবে। পাশের দিকে সরোজের চোখের আড়ালে সে দাঁড়িয়েছিল। নীরবে ঠোঁট কামড়ে বাণী চোখের ইশারায় সরোজকে দেখিয়ে দেয়। ইঙ্গিতটার মানে বোঝা সহজ। ধৈর্য হারালে চলবে না, ব্যস্ত হলে চলবে না। বুড়ো বাপটা যখন আছে তার অস্তিত্বটাও মানতে হবে। অবনীর শান্ত চোখে বিপজ্জনক অসহিষ্ণু ক্রোধ ঝলসে উঠেছিল। বাণীর ইঙ্গিত না পেলে সে হয়তো ভুলেই যেত আসল কারসাজি কার। অসহায় নিরুপায় বাপকে দাবড়ে দিত। কি ভয়ঙ্কর মুহূর্তটা যে কেটে যায় বোঝে শুধু বাণী আর অবনী। ঘৃণার মতো প্রচণ্ড মহৎ হৃদয়াবেগকে যুগে যুগে যারা অনেক কায়দায় বিপদে উল্টো দিকে চালিত করে ঘরে ঘরে ভুল বোঝা, অশান্তি আর হতাশা সৃষ্টি করেছে, তাদের কৌশল আরও একবার প্রায় সফল হয়ে গিয়েছিল। জ্যোতির্ময় ঠকাবে মানুষকে। লোকচক্ষুর আড়ালে সে হাজার হাজার টাকা ফাঁকি দিয়ে বাগাবার ব্যবস্থায় কাজে লাগাবে সরল বোকা অসহায় সরোজ আর তার গরিব কেরানি ছেলে অবনীকে। আর একটু হলে আড়ালের মানুষ তাকে আড়ালেই রেখে ফাটাফাটি হয়ে যেত সরোজ আর অবনীর মধ্যে। অবনী মৃদু শান্ত স্বরে বলে, আপনি যদি জোর করেন, আপনি যা বলেন তাই হবে। আমি আপনার বিরুদ্ধে যাব না, কিন্তু আমি ভাবছি আমার ভালোর জন্যই আপনি এটা করতে বলছেন। সবার কাছে হীন হয়ে আমার সুখ শান্তি যদি নষ্ট হয়, আপনি কি সুখী হতে পারবেন? ওই তো দোষ তোমার, ক্ষুব্ধ অভিযোগের সুরে সরোজ বলে। কিন্তু অভিমান সাধারণ হৃদয়াবেগ মোটেই মারাত্মক নয়। সারা জীবনের ত্যাগ শিকারের পুরস্কার যেচে ঘরে এসেছে, অথচ ছেলে তা বাতিল করে দেবে। এই আতঙ্কে যে কাঁপুনি ধরেছিল সরোজের তা কেটে গেছে। ক্ষুব্ধ হোক আর অভিমান করুক, এখন সে শান্ত হয়েছে। আচমকা তার হার্ট ফেল করে মরার সম্ভাবনা নেই। দুবার নাক ঝেড়ে বাণীর কাছে এক গ্লাস জল চেয়ে নিয়ে কয়েক ঢোক জল খেয়ে সরোজ বলে, তোমার ঠেকছে কিসে? এ তো চুরি চামারির ব্যাপার নয়, সাধারণ ব্যবসার কথা। কেউ না কেউ এজেন্সিটা পেত। এজেন্সি দেওয়ার ব্যাপারে জ্যোতির্ময়ের হাত ছিল। সে অন্যকে না দিয়ে তলে তলে নিজের জন্য ব্যবস্থা করেছে। এটা একটু অন্যায় বটে। দেশের লোককে জানানো হলো একরকম, কাজে হলো অন্যরকম। কিন্তু বিশেষ কি এসে গেছে? অন্য লোকেও এজেন্সিটা চালাতো, জ্যোতির্ময় নিজের লোক দিয়ে সেটা চালাবে। এজেন্সি চালানোটাই আসল কথা, তাতেই দেশের মঙ্গল। এতে তোমার আপত্তি কি? অবনী বলে, এক কাজ করা যাক, যদি আপনার নামে এজেন্সি করতে চায় তাই করুক। আপনি মাইনে দিয়ে লোক রাখুন, এজেন্সি চালান, আমি নাইবার হইলাম ওর মধ্যে। আশপাশের ৩-৪টে বাড়িতে রেডিও বিনিয়ে বিনিয়ে গানের নামে কাঁদছে। তবে সুখের বিষয়, এই কাঁদুনি ঢোল করতাল ঘুঙুর আর সমবেত গলার আওয়াজে খানিকটা চাপা পড়ে গেছে। সরোজ নিঃশ্বাস ফেলে বলে, ভেবে দেখি, তোমরা খাবে যাও, আমি আর কিছু খাবো না আজ বৌমা। বাণী চট করে সামনে আসে। না খাওয়াই ভালো, পাতলা একটু বার্লি করে রেখেছি, চুমুক দিয়ে খেয়ে শুয়ে পড়ুন। খাদ্য দেখে রীতিমতো ক্রোধের সঞ্চার হয় জ্যোতির্ময়ের। যদিও তার জন্যই বিশেষভাবে সরোজ 1 পোয়া মাছ আনিয়েছিল এবং মাছটা বেশিরভাগ তাকেই দেওয়া হয়েছে। তবে রাগ করে যেখানে লাভ নেই সেখানে জ্যোতির্ময় রাগ চাপতে জানে। তার শুধু লাভের হিসাব, বিনা লাভে রাগ দুঃখ খরচ করাও তার স্বভাব নয়। বাহ, লাউ শাকটা তো খাসা হয়েছে। বাণী বলে, ওটা পুঁই চচ্চড়ি। জানেন, পুঁই শাক ছিল বলে বাঙালি বেঁচে আছে। ভাতের বদলে কচু আর মাছ মাংসের বদলে পুঁই। কচু আর পুঁই না থাকলে কুচো চিংড়ি বাদ দিও না, অবনী বলে। জ্যোতির্ময় খিলখিল করে হেসে ওঠে। কি করবে কি বলবে সে ভেবে পাচ্ছিল না। চাদর গায়ে জড়িয়ে পিসিমা ধীরে ধীরে ঘরে এসে দরজার কাছে দেয়ালে ঘেঁষে বসে। ধীরে ধীরে বলে, সলিল আসেনি না? বাণী বলে, না পিসিমা, এখনো ফেরেনি। পিসিমা তেমনই মৃদুস্বরে বলে, বেরোবার আগে অনেকক্ষণ কপাল টিপে দিয়ে গেল, তখনই বুঝেছি মিটিংয়ে গোলমাল হতে পারে, নইলে মার জন্য ছেলের অত দরদ হয়?
নাও ফিরতে পারে ভেবে গেছে। এখনো ফেরার সময় যায়নি। পিসিমা নীরবে মাথা হেলিয়ে সায় দেয়। এদিকে জ্যোতির্ময়ের মুখ হঠাৎ বিবর্ণ দেখায়। সলিলকে কিসের মিটিং? জবাব শুনে তার মুখ আরও পাংশু হয়ে যায়। কিছুক্ষণ ভাত গিলতে পারে না। বারবার চোখ তুলে সে বিধবা পিসিমার শীর্ণ কিন্তু শান্ত মুখখানার দিকে তাকায়। তাদের খাওয়া শেষ হতে হতে সলিল বাড়ি আসে। বলে, বাহ, সবাই পেট পূজায় লেগে গেছ। জ্যোতির্ময়ের মতো মহৎ ব্যক্তির উপস্থিতি তাকে মোটেই বিব্রত করছে না। আধ ময়লা পাঞ্জাবিটা গা থেকে খুলে হাত ধুয়ে একটা আসন টেনে বসে পড়ে বলে, চট করে থালা আনো বৌদি, আগে খাবো তারপর অন্য কথা। ভাতের থালা সামনে পাওয়া মাত্র সে খেতে আরম্ভ করে, কোনো দিকে তাকায় না। জ্যোতির্ময় যেন আশ্চর্য হয়ে এই পুঁজি করা প্রাণবন্ত প্রচণ্ড ক্ষুধার অভিব্যক্তি চেয়ে দেখে। অবনীর খাওয়ার রকমে সে জোরালো খিদে লেগেছিল, তবে এতটা নয়। তার বোধ হয় বিশ্বাস হয় না যে ভদ্রঘরেও এত খিদে পাই, এবং সে খিদে চেপে রাখতে হয় রেশনের নির্দিষ্ট অন্নের জন্য। অবনী বলে, মিটিং কেমন হলো? গ্র্যান্ড, পরশু জয়েন্ট প্রসেশন। কিছুক্ষণ সলিলের সঙ্গেই কথা হয় সকলে। জ্যোতির্ময়কে তারা যেন ভুলে গেছে। শরীরটা দুর্বল করে সরোজ শুয়ে পড়েছিল। এখানে উপস্থিত থাকলে তার হৃদস্পন্দন বোধ হয় বন্ধ হয়ে যেত। জ্যোতির্ময়ের মুখে গভীর চিন্তার ছায়া নেমে এসেছে। খেয়ে উঠে সিগারেট ধরিয়ে সে উসখুস করে, নাক ঝাড়ে, গলা খাঁকড়ি দেয়, নড়ে চড়ে নানাভাবে বসে, হাতের তালু দিয়ে নিজের থুতনি ঘষে। টায়ার লাগছে, তুমি বরং তবে শুয়ে পড়ো। অবনী বলে, টায়ার নয়, ভাবছি তোমাদের বড়ই অসুবিধা করলাম। ঘরের এত টানাটানি জানলে আমি। আমাদের কোনো অসুবিধা নেই, ভেবো না, অসুবিধে তোমারই। বানি জলের কুঁজো আর গ্লাস এনেছিল। সে বলে, আমাদের অতিথি আসে না। তবু জ্যোতির্ময় উসখুস করে। গ্লাস জল খেয়ে নামিয়ে রাখা জ্বলন্ত সিগারেটটার কথা ভুলে নতুন আরেকটা সিগারেট ধরাই। আচমকা সে বলে, একটা ভুল হয়ে গেছে। ইস, আমার তো ভাই যেতে হবে। বেরোবে? তা বেশ তো, ফিরতে রাত হবে নাকি? জিনিসপত্র নিয়েই বেরোবো। আমার কি আর বিশ্রাম আছে? তোমাদের চিঠি লিখবার পর এটা ঠিক হয়, খুব সিরিয়াস ব্যাপার। আমাকে হোটেলেই যেতে হবে। সকালে কজন বড় বড় লোক আসবে, জরুরি কনফারেন্স। অবনী বলে, ও। জ্যোতির্ময় হাসবার চেষ্টা করে বলে, ভেবেছিলাম হোটেলেই উঠবো, সেখান থেকে এসে তোদের সঙ্গে দেখা করে যাব। তোর বাবাকে দেখে সব ভুলে গেলাম। এতদিন পরে তোদের সঙ্গে দেখা, কি ভালোই যে লাগছে। হোটেলের কথাটা স্রেফ ভুলে গেছি। বানি খেয়ে উঠে শোনে সলিল ট্যাক্সি ডাকতে গেছে। জ্যোতির্ময় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। ট্যাক্সি এলে একটা প্রকাণ্ড সমস্যা দেখা যায়। সরোজের বোধহয় ঘুম এসেছে। তাকে না জানিয়ে কি জ্যোতির্ময় চলে যাবে? আমরা বুঝিয়ে বলবো, এমনি ভালো ঘুম হয় না, ঘুম যখন এসেছে ওকে আর জাগিয়ে কাজ নেই। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে জ্যোতির্ময় ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সি চলে গেলে বানিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, বাঁচা গেল বাবা, নিজেই আমাদের সমস্যা মিটিয়ে দিল। অবনী বলে, তাই তো দেয়। রাতে শুতে যাবার আগে বানি একবার সরোজের খবর নিতে যাই। শ্রান্ত অবনী আগে শুয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিল। বানির হাতের নাড়ায় জেগে উঠে তার মুখ দেখেই সে খানিকটা বুঝতে পারে। নিঃশব্দে গিয়ে দুজনে সরোজের চৌকিতে বিছানো সামান্য সাধারণ বিছানার পাশে দাঁড়ায়। সামান্য ইঙ্গিতটুকু পাবে না জেনেও অবনী জীবনের সন্ধান করে। বানির দু চোখে জল গড়িয়ে পড়ে। ঘুমের মধ্যে বুড়ো সরোজ চিরতরে ঘুমিয়ে গেছে। আজকের পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।